অনুবাদের ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। এই অনুবাদ মানে কি? অনুবাদ মানে হচ্ছে যে কোনো ভাষাতে কিছু একটা ভাব আছে, একটা ভাব কোনো একটা ভাষাতে লিখিত আছে, তাকে ভাষান্তর করা, মানে লিপ্যন্তর নয়, কিন্তু ভাষান্তর করা। একটা ভাষায় আছে, ইংলিশে আছে, সেটাকে বাংলায় করা, বাংলায় আছে, ইংলিশে করা। ঠিক আছে? লিপ্যান্তর করা সেটা অন্য ব্যাপার। লিপি, ময়রাস্যই আমি, এটা হচ্ছে বাংলা লিপি, বাংলা ভাষা বা বাংলা লিপি। ঠিক আছে? আ একরকম বর্ণ, ময়রাস্যই একটা বর্ণ, সেটাকে ইংলিশেও করা যায়, AMI আমি। তো লিপ্যান্তর হলো, এটা কিন্তু ভাষান্তর হলো না। এখন একটা ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করা, সেটা হচ্ছে একটা ভাষা থেকে অন্য ভাষায় যে পরিবর্তন করা, সেটা হচ্ছে অনুবাদ। হুম, সেটা হচ্ছে অনুবাদ। এখন এই অনুবাদ সংস্কৃতে, এই যে অনুবাদ বলি, এই অনুবাদ করতে গেলে আমাদের কিছু রুলস ফলো করতে হয়। আমরা কম বেশি ইংলিশ সবাই মোটামুটি জানি, কেউ বেশি কেউ কম, মোটামুটি সবাই জানি। একটা বাক্যকে ইংলিশে যখন পরিবর্তন করা হয়, বাংলা থেকে ইংলিশে পরিবর্তন করা হয়, যে কোনো ভাবে পরিবর্তন করলে হয় না, তার কিছু নিয়ম আছে, কিছু সেন্স আছে। মানে সেন্স বুঝে এবং সেই সেন্সটা কোন দিকে নিয়ে যেতে চাইছে, সেই রুলস মেনে, ঠিক আছে, সেই রুলসে ফেলে তারপরে সেটাকে পরিবর্তন করতে হয়। এখন তার জন্য ইংলিশে পরিবর্তনের জন্য টেন্স আছে, টেন্স, ক্রিয়ার কাল। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই যে তিনটে টেন্স, তিন প্রকার টেন্স। প্রত্যেক প্রকার টেন্সের আবার চারটে করে ভাগ আছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? প্রত্যেক প্রকার টেন্সের আবার চারটে করে ভাগ আছে। এখন প্রত্যেকটা ভাগের কিন্তু ভিন্ন ভিন্ন নিয়ম আছে, প্রত্যেকটা ভাগের ভিন্ন ভিন্ন নিয়ম আছে। প্রেজেন্ট যে ইনডেফিনাইট, তার একরকম নিয়ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার একরকম নিয়ম। প্রত্যেকটা ভাগের ভিন্ন ভিন্ন নিয়ম আছে। তাই যে রকম, যে সেন্সের বাক্য তোমার কাছে উপস্থিত হবে, সেই অনুযায়ী তোমাকে টেন্স কল্পনা করতে হবে এবং সেই রুলস মেনে তোমাকে অনুবাদ করতে হবে। এই হচ্ছে বিষয়। এটা কেবলমাত্র ইংলিশে আছে আমরা এরকম বলতে পারি না, সংস্কৃতেও আছে। ঠিক আছে? অনুবাদের ব্যাপার সংস্কৃতেও আছে, এবং এই সংস্কৃতেও কিছু নিয়ম অনুসরণ করেই সেই অনুবাদ কার্য করা হয়। আমি যে কোনোভাবে র্যান্ডম আমি অনুবাদ করতে পারি না, তারও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করেই আমরা করি। ঠিক আছে? যেমন ধরো, জাস্ট করে দেখাচ্ছি। যদি বলি আমি আমি বাড়ি যাচ্ছি, এটাকে ইংলিশে করলে কি হবে? কি হবে এটা? আমি বাড়ি যাচ্ছি, ইংলিশ অনুবাদ করলে কি হবে? স্মৃতি। স্মৃতি আছো ক্লাসে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলুন। আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ আমার শোনা কথা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট আমার, যাই হোক বলুন। হুম। আমি বাড়ি যাচ্ছি ইংলিশে কি হবে?
আই এম গোয়িং টু হোম। আই অ্যাম গোয়িং। গোয়িং টু হোম। এই যে দেখো, এখানে আমি কিন্তু আহ, আমি মানে আই, বাড়ি, হোম, যাচ্ছি, গো, মানে আমি এইরকম করতে পারি না কিন্তু এটাকে, যে কি আছে, আই মানে আমি, বাড়ি, হোম, গো, মানে আমি র্যান্ডম এটাকে করতে পারি না। আমি বাড়ি যাচ্ছি, এটা বর্তমান কাল। কিরকম বর্তমান কাল? ঘটমান বর্তমান। যে যে ক্রিয়াটা বর্তমানে ঘটছে, ঘটমান বর্তমান, সেই ঘটমান বর্তমান ইজ ইকুয়াল টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর সেই রুলস ফলো করে এটাকে করতে হয়। এবং তার নিয়ম আছে, সাবজেক্ট, সাবজেক্ট অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট, এইভাবে মেবি করা হয়। সাবজেক্ট আই, অ্যামিজার, এখানে অ্যাম বসেছে, ভার্ব হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে টু হচ্ছে একটা প্রিপজিশন, দেন অবজেক্ট হোম। মানে নির্দিষ্ট রুলস ফলো করে করতে হয়। এটাকে সংস্কৃত অনুবাদ করলে কি হবে? সংস্কৃত অনুবাদ কে বলবে? কি হবে এটা? अहम गृहं गच्छामि। অহম গৃহম গচ্ছামি। দেখো, অহম গৃহম গচ্ছামি, এই যে বর্তমান কাল, তাই এটা হচ্ছে বর্তমানকালীন ক্রিয়া। বর্তমান কাল, তাই বর্তমানকালীন ক্রিয়া। আমি আমি সেই ক্রিয়াটা নিষ্পন্ন করছি। এই যে গচ্ছামি মানে যাচ্ছি, যাচ্ছি, কে যাচ্ছে? আমি যাচ্ছি। তাই ক্রিয়াটা নিষ্পন্ন করছে কে? আমি। ক্রিয়াটা নিষ্পন্ন করছি কে? আমি। তাহলে আমি হলাম কর্তা, আমি হলাম কর্তা। তাই কর্তায় প্রথমা, কর্তায় প্রথমা করতে হয়। তারপরে কোথায় যাচ্ছি? গৃহ, মানে আমি গমন ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছি? গৃহকে পেতে চাইছি। গমন ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছি? গৃহকে পেতে চাইছি। সেটা হয় কর্ম। কর্মের মাধ্যমে, মানে সরি, ক্রিয়ার মাধ্যমে, গমন, গমন রূপ যে ক্রিয়া, গমন রূপ যে ক্রিয়া, সেই ক্রিয়ার মাধ্যমে কর্তা যাকে পেতে চায়, ক্রিয়ার মাধ্যমে কর্তা যাকে পেতে চায়, সেটা হয় কর্ম। এখানে ক্রিয়া হচ্ছে গমন, গমন ক্রিয়া। সেই গমন ক্রিয়ার মাধ্যমে কর্তা মানে অহম কাকে পেতে চাইছে? গৃহকে পেতে চাইছে। গৃহটা হচ্ছে কর্ম, সেই কর্মে দ্বিতীয়া হয়। তাই দেখো গৃহম হয়েছে, তাই গৃহম হয়েছে, ঠিক আছে? গৃহ হয়নি, বা গৃহেণ হয়নি, বা গৃহায়ও হয়নি। গৃহম কেন হলো? বিকজ গৃহম এটা হচ্ছে এখানে কর্ম, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। অতএব এখানে নির্দিষ্ট নিয়ম ফলো করেই কিন্তু এটা করা হয়েছে। নিয়ম বহির্ভূত করলেই কিন্তু সেখানে লাল মার্ক, লাল রেড মার্ক হয়ে যাবে। এখন ইংলিশ এবং সংস্কৃতের মধ্যে পার্থক্য কি? ইংলিশ অনুবাদ এবং সংস্কৃত অনুবাদের মধ্যে পার্থক্য কি? ইংলিশ অনুবাদ এবং সংস্কৃত অনুবাদের মধ্যে পার্থক্য কে বলতে পারবে? এই যে আই অ্যাম গোয়িং টু হোম, স্যার, আর হ্যাঁ, এখানে বলো। আই এম গোয়িং টু হোম হবে না, এখানে আই এম গোয়িং হোম হবে। টুটা হবে না। যাই আচ্ছা, হোক। টু, টু হয় না দিকে বোঝালে? আই অ্যাম গোয়িং টু স্কুল বলি, টুটা হয় না? না, এখানে হয়। হোমটা হোমের ক্ষেত্রে হবে না। হোমটা আচ্ছা, অ্যাজ যাই অ্যান হোক, অ্যাডভার্ব ইউজ হচ্ছে। ঠিক আছে, আই অ্যাম গোয়িং হোম, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আমি বলতে চাইছি যে এই যে ইংলিশ এবং যে সংস্কৃত অনুবাদ, এদের মধ্যে পার্থক্য কি আছে কে বলতে পারে? সুহিতা, কি পার্থক্য আছে বলো তো? সুহিতা আছো? হ্যাঁ স্যার। স্যার, এখানে কি ইংরাজি অনুবাদের ক্ষেত্রে
কর্তা ক্রিয়া তারপর কর্মটাকে করছি, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে অন্য করছি, ক্রিয়াটাকে লাস্টে করছি, মাঝখানে কর্ম, প্রথমে কর্তা। আচ্ছা, ঠিক আছে, না এটা তো সংস্কৃতে আমরা এলোমেলো করে করতে পারি, কিন্তু ইংরেজিতে আমরা মানে রুলস ফলো করেই করব, সংস্কৃততেও রুলস ফলো করে করব, কিন্তু এখানে আমরা পদগুলোকে আগে পরে বসাতে পারি, কিন্তু ইংরাজির ক্ষেত্রে এই- সেটা চলে না। এইটা হচ্ছে খুব বড় একটা ইম্পর্টেন্ট কথা বললে যে শব্দ পরিবর্তন সহত্বম, মানে সংস্কৃত অনুবাদে কি হয়, শব্দের পরিবর্তনটা সহ্য করে, মানে শব্দ পরিবর্তন সহত্বে সতি, ঠিক আছে, এরকম বলতে পারো যে শব্দ পরিবর্তন সহত্বে সতি অর্থাৎ অর্থের অপরিবর্তন, মানে শব্দের পরিবর্তন করলেও কোনো অর্থের পরিবর্তন হয় না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে একটা শব্দের পরিবর্তন এদিক হয়ে গেলেই তখন কিন্তু মিনিং পুরো চেঞ্জ হয়ে যায়। আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, যখনই অ্যামটাকে আমি আয়ের আগে বসিয়ে দেবো তখন কিন্তু অর্থ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। অ্যাম আই গোয়িং হোম, আমি কি বাড়ি যাচ্ছি, আগেরটা ছিল মেবি অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা মানে আই অ্যাম গোয়িং হোম এটা সম্ভবত অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাম আই গোয়িং হোম যখন বলবো এটা কিন্তু ইন্ট্রোগেটিভে চলে যাবে, মানে পুরো সেন্টেন্সের ধরনটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর হোম ইত্যাদি যদি পরিবর্তন করে তাহলে বাক্যটাই ভুল হয়ে যাবে। যাই হোক, ইংরেজি অনুবাদে তুমি মানে শব্দের স্থান পরিবর্তন করতে পারবে না, কিন্তু সংস্কৃত অনুবাদে কি হয়, এই স্থান পরিবর্তন করলেও অর্থের কোনো চেঞ্জ হবে না। এই হচ্ছে বিষয়। সুজাতা, বোঝা গেছে? সুজাতা, যা বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা নতুন আছো, ঠিক আছে, যারা যেখানে বুঝতে পারবে না, যে যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, স্যার বুঝতে পারলাম না, একবার রিপিট করুন, আমি অবশ্যই বলবো, ঠিক আছে। কোনো দ্বিধা না করেই জিজ্ঞাসা করবে। কারো কোনো জিজ্ঞাসা আছে এতদূর পর্যন্ত? ঠিক আছে, আমরা এগোই। দেখো, সংস্কৃতে বাচ্য কয় প্রকার? প্রথম বলি, এই যে বললাম যে ইংলিশে যেমন টেন্স আছে, তিন প্রকার টেন্স, তেমনি সংস্কৃতে হচ্ছে বাচ্য। সংস্কৃতে হলো বাচ্য। সংস্কৃতে বাচ্য কয় প্রকার? কয় প্রকার? প্রধানত 3 প্রকার। হুম, সংস্কৃতে কর্মবাচ্য। বাচ্য 4 প্রকার, ঠিক আছে। 4 প্রকার হতে হ্যাঁ, চার চার প্রকার প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। হুম, এক হচ্ছে কর্তৃবাচ্য, 2 কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য, এবারে আমরা কিন্তু ভাববাচ্যটাও শিখবো, তার সঙ্গে কর্মকর্তৃবাচ্যটাও শিখবো, মানে যারা শেষ পর্যন্ত থাকবে, অনেকে হয়তো থাকবে না, বা যারা ইন্টারেস্টেড তারা থাকবে আশা করি, যারা শেষ পর্যন্ত থাকবে, মানে কর্ম এবং কর্তৃবাচ্য পুরো ফ্রিকোয়েন্টলি করতে পারবে, আমি সেরকম চেষ্টা করব, যারা ইন্টারেস্টেড নিয়ে মানে ইন্টারেস্ট নিয়ে থাকবে। আর যদি চাও যে স্যার আমরা স্পোকেন সংস্কৃত করব, করতে পারো, ঠিক আছে, মানে আমরা করব, তার আগে একটু আর একটু শিখে নি, ঠিক আছে। দেখো,
তাহলে কি বললাম, 4 প্রকার হচ্ছে বাচ্য। এখন এই যে 4 প্রকার বাচ্য, এই 4 প্রকার বাচ্যের মধ্যে তুমি যে বাচ্য অনুসারে যে বাচ্য অনুসারে তুমি চেঞ্জ করবে, সেই বাচ্চের তোমাকে রুলস ফলো করতে হবে। মানে আমি বলতে চাইছি, ধরো বাংলায় একটা বাক্য আছে, সেই বাংলায় বাক্যটাকে তুমি যদি কর্তৃবাচ্যে পরিবর্তন করো, তাহলে কর্তৃবাচ্যের নিয়ম ফলো করতে হবে। যদি কর্মবাচ্যে পরিবর্তন করো, তাহলে কর্মবাচ্যের নিয়ম ফলো করতে হবে। ভাববাচ্যে পরিবর্তন করলে ভাববাচ্যের নিয়ম ফলো করতে হবে। একই সঙ্গে কর্মকর্তৃবাচ্যে প্রয়োগ করলে তোমাকে কর্মকর্তৃবাচ্যের নিয়ম ফলো করতে হবে। এই হচ্ছে বিষয়। এখন প্রথমে যেটা প্রচলিত কর্তৃবাচ্যের নিয়মটা আমরা শিখব। কর্তৃবাচ্যের নিয়ম কি? কর্তৃবাচ্যে লেখার নিয়ম কি? ঠিক আছে, কি বলছে, কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া, তে বিভক্তি। আর ক্রিয়া কাকে অনুসরণ করে? কর্তাকে অনুসরণ করে। কর্তাকে অনুসরণ করে। ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, ঠিক আছে। এখন তাহলে কর্তা কাকে বলে? কর্তায় প্রথমা বিভক্তি হবে। কর্তা কাকে বলে? যে নিজে কার্য সম্পাদন করে যে তাকে। নিজে কার্য সম্পন্ন করে, যে নিজে স্বতন্ত্রভাবে কার্য সম্পন্ন করে, তাকে বলে কর্তা। তাহলে কি বললাম, যে নিজে স্বতন্ত্রভাবে কার্য সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা। যেমন উদাহরণ দিচ্ছি একটা, যদি বলা হয় সীতা রামের সঙ্গে, না, সীতা বনে গেছে জল আনতে। এখানে এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? আনতে সে। আনতে বা আনয়ন। আনয়ন হচ্ছে ক্রিয়া, মানে আনা, ঠিক আছে। আনয়ন করা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াটা করছে কে? দেখো, যে সীতা। নিজে সীতা। যে নিজে যে নিজে স্বতন্ত্রভাবে কার্য সম্পন্ন করে, তাহলে এই যে আনয়ন ক্রিয়া সেটা করছে সীতা। আনয়ন ক্রিয়া সেটা করছে সীতা, তাই এখানে সীতা হচ্ছে কর্তা। বোঝা গেল? এখানে সীতা হলো কর্তা। লিখে দিচ্ছি একবারে, যাতে বুঝতে অসুবিধা না হয়। এখানে এই বাক্যে ক্রিয়া হলো আনয়ন করা। এই কার্যটি সীতা স্বতন্ত্রভাবে নিষ্পন্ন করায়। সীতা হলো
এই বাক্যে কর্তা। কর্ম কাকে বলে? কর্ম কাকে বলে? কর্তা ক্রিয়ার দ্বারা যে বিষয়টিকে অতিশয়ভাবে পেতে ইচ্ছা করে তাকেই কর্ম বলে। কর্তা ক্রিয়ার দ্বারা, এইভাবেই কিন্তু বলতে হবে। মৌসুমী খুব সুন্দর বলেছে। এইভাবেই কিন্তু বিষয়টাকে উপস্থাপন করতে হবে। অনেকে যখন আমরা 7-8-এ পড়তাম তখন কর্ম কাকে বলে না, কি দিয়ে প্রশ্ন করলে বা কে দিয়ে প্রশ্ন করলে কর্তা পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, বিষয়টা কিন্তু এরকম নয়। ঠিক আছে? কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে। যেমন ধরো বলা হলো যে বালকটি চাঁদ দেখছে। এই বাক্যের কর্তাকে বালক। বালক। ক্রিয়া কোনটা? বাক্যে বালক হচ্ছে কর্তা, ক্রিয়া কোনটা? দেখা। 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 এবং এই যে দেখা বা দর্শন, তাহলে কর্তা ক্রিয়ার দ্বারা, মানে দর্শন ক্রিয়ার দ্বারা। ঠিক আছে? কর্তা মানে বালকটি, ক্রিয়ার দ্বারা মানে দর্শন ক্রিয়ার দ্বারা অতিশয় রূপে কাকে পেতে ইচ্ছা করছে? চাঁদকে। কাকে পেতে? চাঁদকে। তাহলে চাঁদ হচ্ছে এখানে কর্ম হবে। আবারও বলছি, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে। এখানে কর্তা হচ্ছে বালকটি, কর্তা হলো বালকটি, ক্রিয়া হচ্ছে দর্শন ক্রিয়া। সেই দর্শন ক্রিয়ার মাধ্যমে, সেই দর্শন ক্রিয়ার মাধ্যমে যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে, যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে মানে এখানে চাঁদকে পেতে চাইছে অতিশয় রূপে, তাই চাঁদটা হচ্ছে এখানে কর্ম হবে। কি বললাম বোঝা গেল? কারো বুঝতে অসুবিধা আছে? হুম, বোঝা গেল? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? হুম, চলো এখানে আরেকটা বলে নেই। এই যে কর্ম, কর্মসংজ্ঞা মানে কর্মকারক সংজ্ঞা, কর্মসংজ্ঞা মানে কর্মকারক সংজ্ঞা। ঠিক আছে? এই যে কর্ম, কর্মকারক সংজ্ঞা বা কর্মসংজ্ঞা, এই কর্মসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? কর্মসংজ্ঞা হয় কোন সূত্র দিয়ে? কর্তৃপ্সিততম কর্ম। কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র। কর্তুরীপ্সিততমম কর্ম, কর্তুঃ ঈপ্সিততমম কর্ম, এটা হচ্ছে সূত্রটা। এটা সূত্রটা। আর এর বৃত্তি আছে এইরকম বৃত্তি। কর্তুঃ ক্রিয়য়া আপ্তুম ইষ্টতমম কারকম,
কর্মসঙ্গম স্যাৎ। দেখো, কর্তুহু মানে কর্তার, ক্রিয়য়া মানে ক্রিয়ার দ্বারা, আপ্তুম ইষ্টতমম, আপ্তুম ইষ্টতমম মানে যেটা অতি, মানে আপ্তুম ইষ্টতমম এর মানে হচ্ছে, টিকাতে আছে অতিশয়েন ইষ্যমানম। আপ্তুম ইষ্টতমম এর মানে হচ্ছে অতিশয়েন ইষ্যমানম কারকম কর্মসঙ্গম স্যাৎ। ঠিক আছে, কর্তা ক্রিয়য়া মানে ক্রিয়ার দ্বারা, অতিশয়ভাবে ইষ্যমানম যা পেতে চায়, সেই রকম যে কারক, সেই কারকটাই হচ্ছে কর্মসংজ্ঞা হয়ে থাকে, সেই কারকের কর্মসংজ্ঞা হয়ে থাকে। দেখো, বোঝা গেল? বোঝা গেছে কি বললাম? আর এখানে এই যে কর্তৃ সংজ্ঞা যেটা ছিল, যে এর সূত্র হচ্ছে কর্তৃ সংজ্ঞা বিধায়ক সূত্রম। কি কি বলতে পারে? কর্তৃ সংজ্ঞা বিধায়ক সূত্র, স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা। স্বতন্ত্র কর্তা। এর বৃত্তি কি আছে? বৃত্তি হচ্ছে ক্রিয়ায়াম স্বাতন্ত্র্যেন বিবক্ষিতঃ অর্থঃ কর্তা স্যাৎ। ক্রিয়ায়াম স্বাতন্ত্র্যেন বিবক্ষিতঃ অর্থঃ কর্তা স্যাৎ। অর্থাৎ ক্রিয়াতে, ঠিক আছে, ক্রিয়াতে স্বতন্ত্রভাবে যে কার্য নিষ্পন্ন করে, ঠিক আছে, মানে ক্রিয়ার প্রতি, মানে ক্রিয়া সম্পাদনে যে স্বতন্ত্র, ক্রিয়া নিষ্পাদনে যিনি স্বতন্ত্র, সেই হয় কর্তা। এখন দেখো, তাহলে এটা গেল কর্তৃ সংবিধায়ক সূত্র। আচ্ছা, এই যে বলি বিভক্তি কটা আছে, যারা একবারে নতুন শিখছো তাদের জন্য, বিভক্তি কটা আছে যারা নতুন শিখছো, বিভক্তি কটা আছে কে চারটে বলতে পারে? বিভক্তি। 7টি। সাতটি। চারটে। সাতটি, ঠিক আছে, সাতটি বিভক্তি। আচ্ছা, তার আগে বলি যে আগে কারক হয় নাকি আগে বিভক্তি হয়? মানে বিভক্তি সংজ্ঞা হয়ে কারক সংজ্ঞা হয়, নাকি কারক সংজ্ঞা হয়ে বিভক্তি সংজ্ঞা হয়, কোনটা? কারক সংজ্ঞা হয়, বিভক্তি সংজ্ঞা হয়। আগে কারক সংজ্ঞা হয়, সেই কারক অনুসারে বিভক্তি হয়, তাই তো? আগে আগে কারক হয়, সেই কারক অনুসারে বিভক্তি হয়। তার মানে কারক সংজ্ঞা বিধায়ক সূত্র আলাদা, মাথায় রাখবে। কারক সংজ্ঞা বিধায়ক সূত্র আলাদা, আর ওই কারকে বিভক্তি হবে কোনটা, মানে কর্মকারক হলে, কর্মকারক হলে কর্মকারকে কোন বিভক্তি হবে, সেই বিভক্তি বিধায়ক সূত্রও কিন্তু আলাদা। কি বললাম? কর্মকারক হলে কর্মকারকে কোন বিভক্তি হবে, কর্মকারক হলে কর্মকারকে কোন বিভক্তি হবে, সেই বিভক্তি বিধায়ক সূত্রও কিন্তু আলাদা। ঠিক আছে, অতএব এই যে আমরা পড়লাম যে কর্তুহু ইপ্সিততমম কর্ম, এটা হচ্ছে কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র। কর্তুহু ইপ্সিততমম কর্ম, কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র। তাহলে এখন কর্মে কোন বিভক্তি হয়? কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি হয়। দ্বিতীয় বিভক্তি হয়। আবার প্রশ্ন আসবে
এখন প্রশ্ন হবে যে এই দ্বিতীয় বিভক্তি কোন সূত্র দিয়ে হয়? কর্মণি দ্বিতীয়া। হুম, উত্তর হচ্ছে যে কর্মণি দ্বিতীয়া। এখন তার মানে এই যে কর্মণি দ্বিতীয়া, এই সূত্রের অর্থ কি? কে বলতে পারে? কর্মণি দ্বিতীয়া সূত্রের অর্থ কি? কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়। কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, তাই তো? কেউ কোনো এটাকে এডিট করবে? এই যে সূত্রের অর্থ কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, কোনো এডিট করবে এটাকে? ইচ্ছা আছে এডিট করার? সুজাতা, এডিট করবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, সূত্রার্থটা? স্যার কর্মে দ্বিতীয় কর্মকার বিভক্তি হয় হবে? স্যার অনুক্ত কর্মে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়। বলো বলো, কি বললে সৌরভ? অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হয় স্যার। অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হয়, একদম। কিরকম, কেন কেন সৌরভ এটা বললো? সাপোজ ধরো যে অহম বিদ্যালয়ম গচ্ছামি, এখানে কর্ম কোনটা? স্যার বিদ্যালয়। বিদ্যালয়ম। এটা যদি বলা হয় ময়া বিদ্যালয়ঃ গম্যতে, এখানে কর্ম কোনটা? বিদ্যালয় এখানে স্যার। কর্ম কোনটা? বিদ্যালয়। বিদ্যালয়। তাহলে বিদ্যালয় পদে প্রথমা হয়েছে? হ্যাঁ। বিদ্যালয় পদে প্রথমা হয়েছে, তাহলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি বললে ভুল হয়, কারণ বিদ্যালয়টাও কর্মকারক। বিদ্যালয়টাও কর্মকারক, তাহলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, এটা কিন্তু সঠিক উত্তর নয়। তোমাকে বলতে হবে সেখানে যে অনুক্ত অনুক্ত কর্মকারকে, উক্ত কর্মে প্রথমা হবে। এই এই যে এই বিদ্যালয়, এটাও কর্ম, এই বিদ্যালয় এটাও কর্ম, দুটোই কর্ম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। বিদ্যালয়ম এটা হচ্ছে অনুক্ত কর্ম, আর বিদ্যালয় এটা হচ্ছে উক্ত কর্ম। তাই উক্ত কর্মে প্রথমাই হবে। শুধু কর্মে নয়, যেটা উক্ত হবে তাতে প্রথমাই হবে। করণ উক্ত হলেও প্রথমা হবে, সম্প্রদান উক্ত হলেও প্রথমা হবে, অপাদান উক্ত হলেও প্রথমা হবে, অধিকরণ উক্ত হলেও প্রথমা হবে, আর কর্তা এবং কর্ম উক্ত হলেও প্রথমা হবে। যেটা উক্ত হবে সেটাই প্রথমা হবে। আর মানে উক্ত যেটা হবে না, যা অনুক্ত হবে, যেটা অনুক্ত হবে তদ অনুসারে বিভক্তি হবে। মানে অনুক্ত হয়ে যদি কর্মের বিভক্ত হয় সেখানে কর্ম বিভক্তি হবে, মানে কর্মকারক হবে, কর্মকারক হয়ে দ্বিতীয় বিভক্তি হবে। অনুক্ত হয়ে যদি করণের বিবক্ষ হয় সেখানে করণ কারক হবে, করণ কারক হয়ে সেখানে তৃতীয় বিভক্তি হবে। এই হচ্ছে বিষয়। তার মানে কর্মণি দ্বিতীয়া এর অর্থ হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, এটা ঠিক নয়, অনুক্ত কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। পুরো বিষয়টা ক্লিয়ার হলো? এবং উক্ত অনুক্ত এই বিষয়টা কি, এটা প্রসঙ্গক্রমে আমরা বলবো। প্রসঙ্গক্রমে আমরা কিন্তু বলে দেবো যে উক্ত অনুক্ত বিষয়টা কি। ঠিক আছে? সুজাতা, গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এখানে এই যে প্রথমা বিধানটা, কর্তৃসংজ্ঞা তো পেলাম, স্বতন্ত্র কর্তা, মানে এটা কর্তৃসংজ্ঞা হলো। কর্তৃকারকে কোন বিভক্তি হয়? প্রথমা। কর্তায় আচ্ছা,
উম, কর্তৃকারকে কোন বিভক্তি হয়? উত্তর কি? প্রথমা, তাই তো? কেউ এডিট করবে এটাকে? কেউ এডিট করবে? স্যার কিছু শোনা যাচ্ছে না। কেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে না? আমার কথা কি ক্লিয়ার, সবাই শুনতে পাচ্ছেন না? আচ্ছা শোনা যাচ্ছে। এবার ঠিক আছে। হুম, সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ার? উক্ত কথায় কারো? প্রথমা হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে স্মৃতি তোমার কোনো প্রবলেম আছে, মানে তোমার নেটওয়ার্কে প্রবলেম আছে। হ্যাঁ, কি বললে বলো? উক্ত কর্তায় প্রথম বিভক্তি। হুম, উক্ত কর্তায় প্রথমা বিভক্তি। নাও, উক্ত কর্তায় প্রথম বিভক্তি। ঠিক আছে? না হলে সাপোজ ধরো, যদি বলো যে প্রথমা বিভক্তি, তাহলে যদি এরকম বলা হয় যে কেবলমাত্র প্রথমা বিভক্তি বললে কেন ভুল হয়? ধরো বললাম, রাম বালিকে হত্যা করছে। রাম বালিকে হত্যা করছে, কি হবে? কি হবে? রাম বালিকে হত্যা করছে, কি হবে? রামঃ বালিম হন্তি। হুম, রামঃ বালিম হন্তি। রাম এখানে কর্তা, কিন্তু মাথায় রাখবে। এটা কোন বাচ্চ? এটা কর্তৃবাচ্য। একে যখন চেঞ্জ করব, রামেন বালি হন্যতে, এখানেও কিন্তু রামই কর্তা। এখানেও কিন্তু রামই কর্তা, ভেবে দেখো। কিন্তু প্রথমে হয়নি। রামঃ বালিম হন্তি, এখানেও রাম কর্তা। আর রামেন বালি হন্যতে, এখানেও রাম কর্তা। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এক হচ্ছে, এটা হচ্ছে উক্ত কর্তা। এই রামঃ, এটা হলো উক্ত কর্তা। আর রামেন, এটা হচ্ছে অনুক্ত কর্তা। কি বললাম, বোঝা গেল? কি বললাম, বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে কি বুঝলাম? যে প্রথমা বিভক্তি কোথায় হয়? উক্ত কর্তৃকারকে কর্তায়। কোন বিভক্তি, কর্তৃকারকে কোন বিভক্তি হয়। ঠিক আছে? এটা বললে তোমাকে বলতে হবে উক্ত কর্তায় প্রথমে, এরকম হয় বললে চলবে না। ঠিক আছে? যদি বলা হয় যে কর্তৃকারকে কোন বিভক্তি হয়, ভালো করে ভাবো। কর্তৃকারকে কোন বিভক্তি হয়? কর্তৃকারক হয় প্রথমা এবং তৃতীয়া। কর্তৃকারকে কোন বিভক্তি হয়? ঠিক আছে, কর্তৃকারকে কোন বিভক্তি হয়, কি বলবে? প্রথমা বিভক্তি এবং এবং, তৃতীয় বিভক্তি। হ্যাঁ, যদি বলে যদি এরকম প্রশ্নটা হয় যে প্রথমা বিভক্তি কোথায় হয়, যদি প্রশ্নটা এইরকম হয়, তখন কি হবে? উত্তর কি হবে? উক্ত কর্তায় প্রথম বিভক্তি।
কি হয়? উক্ত কর্তায় প্রথমে বিভক্তি হয়, উক্ত কর্মে হয় না। উক্ত কর্মে তৃতীয় হ্যাঁ, হয়। আমার অনেক এই যে আছে। উক্ত কর্ম, হ্যাঁ কি বলো? উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। হ্যাঁ, এই যে কোথায় দেখালাম যে উক্ত কর্ম দেখালাম একটু আগেই। বিদ্যালয়ের বিদ্যালয় দেখালাম না এখনই, মুছে ফেলেছি হয়তো। ঠিক আছে, তাহলে উক্ত কর্তায় হয় বললে উক্ত কর্মে হয় না। এই যে এখানে, এখানে বালি এখানে বালি কোন কারক এখানে বলো তো? এখানে বালি কোন কারক? এখানে বালি কোন কারক? কি উত্তর হবে? স্মৃতি, বালি কোন কারক এখানে? কর্মকারক। রামেন বালি কর্মকারক। তাহলে কর্মকারক প্রথমে কেন হলো? কর্মে তো দ্বিতীয় হওয়া কারক, দ্বিতীয় হওয়ার কথা। এখানে উক্ত কর্মে কর্মে প্রথমে কি প্রথমা করে? হয়েছে। এখানে উক্ত কর্মে প্রথম হয়েছে। এই যে কমলেশ নামে যার আইডি আছে, যে উত্তর দিতে, কি নাম তোমার প্রকৃত নাম? কমলেশ নামে রূপালী বাড়ই। কি? রূপালী। আচ্ছা, এই যে এরপরে বুঝতে পারলে কি কোথায় ভুলটা হলো? মানে কেবলমাত্র উক্ত কর্তায় প্রথমা বললে কিন্তু ভুল হবে, তাই নয় কি রূপালী? কেবলমাত্র উক্ত কর্তায় প্রথমা বললে ভুল হবে না, তাহলে এই যে কর্মেও তো প্রথমা হয়েছে, উক্ত কর্মে প্রথমা হয়েছে। তার মানে তোমাকে বলতে হবে যে প্রশ্ন যদি হয় যে কোথায় প্রথমা হয়, প্রথমা বিভক্তি কোথায় হয়, যদি প্রশ্নটা এইরকম হয় প্রথমা বিভক্তি কোথায় হয়, উত্তর হবে যে কারকটি উক্ত হবে সেই কারকেই প্রথমে বিভক্তি হবে। যে কারকটি উক্ত হবে সেই কারকেই প্রথমে বিভক্তি হবে। কি বললাম বোঝা গেল? যে কারকটি উক্ত হবে সেই কারকেই প্রথমা বিভক্তি হবে। ক্লিয়ার হ্যাঁ কিনা? যে কারকটি উক্ত হবে সেই কারকেই প্রথমা বিভক্তি হবে। যদি প্রশ্নটা এইরকম হতো যে কর্তৃকারকে কোন বিভক্তি হয়, কর্তৃকারকে কিন্তু প্রথমাও হয়, মানে উক্ত কর্তে প্রথম, উক্ত কর্তায় প্রথমা হয় আর অনুক্ত কর্তায় তৃতীয়া হয়। সেই জন্য প্রথমা এবং তৃতীয়া। যদি প্রশ্ন করে তৃতীয়া কখন হয় আর প্রথমা কখন হয়, তখন উত্তর দেবে যে কর্তা যদি উক্ত হয় সেক্ষেত্রে প্রথমা হবে, কর্তা যদি অনুক্ত হয় সেক্ষেত্রে তৃতীয়া হবে। ক্লিয়ার? কোনো কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। হুম, দেখো, তার মানে আচ্ছা, কর্তা কর্তৃকারক গেল, কর্মকারক গেল। এখন আমরা ক্রিয়াটা দেখব। ক্রিয়াটা, ক্রিয়া, ক্রিয়া কাকে বলে? যদি প্রশ্ন হয় ক্রিয়া কাকে বলে, ঠিক আছে? যা করা হয়, কার্যরূপে যা করা হয় তাকে ক্রিয়া বলে। কার্যরূপে যা করা হয় মানে মানে যার দ্বারা কোনো কাজ করা বোঝায়, ওটাই অ্যাকচুয়ালি বলা হলো, ওটাই ঘুরিয়ে বলা হলো। কার্যরূপে যা করা হয় তাই ক্রিয়া, তাকেই ক্রিয়া বলে। কার্যরূপে যা করা হয় তাকেই ক্রিয়া বলে, ঠিক আছে? যারা আগে শিখেছো, যে বলছি
যারা এই ক্লাস আগেও করেছো, একটু হয়তো বোরিং লাগছে, কিন্তু করো, চর্চা হচ্ছে, আবার আগের গুলো রিপিট হচ্ছে, অনেক কিছু মনেও পড়বে। ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে। না, তোমরা যথেষ্ট ভালো করো। উম, আছে। এরপরে আমরা অনুবাদ করি, ঠিক আছে, একটু অভ্যাস করি। তাহলে আচ্ছা, একজন আছে আহ, মানিক মনিকা বলে। মনিকা, তোমার নাম মনিকা তাই তো? যে মনিকা হ্যাঁ বলে যে স্যার। অ্যাকাউন্ট, মনিকা, কঙ্কনা, সরস্বতী, আর রূপালী, সৌভিক। আচ্ছা, আজকে এরা তোমরা নতুন আছো, ঠিক আছে। সৌভিক, আছো ক্লাসে? হ্যাঁ স্যার আছে। সৌভিক, আচ্ছা, একটু আমাকে বলো তো, আমরা যা যা শিখলাম, হুম। আমি জিজ্ঞাসা করছি, তুমি অ্যান্সার দাও। বাচ্চ কয় প্রকার পেলাম? 4 প্রকার। 4 প্রকার। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে। কর্মে কোন বিভক্তি হয়? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, উত্তরটা কি ঠিকঠাক হলো? মানে একদম অ্যাকিউরেট হলো? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, উত্তরটা কি একদম অ্যাকিউরেট হলো? না, সাধারণ নিয়ম অনুযায়ী ওটাই হয়। হ্যাঁ, কর্মে প্রথম, সাধারণ। কর্মে প্রথম, না আমি কি বলছি, কর্মে প্রথমা হয় না? হ্যাঁ, সেটা উক্ত কর্মে। হ্যাঁ, সেটা তোমাকে বলতে হবে ক্লিয়ার। আমি ওই জন্যই বললাম যে তোমাকে বারবার, মানে আবার আমি রিপিট করে জিজ্ঞাসা করলাম যে উত্তরটা কি অ্যাকিউরেট হলো। তার মানে কর্মে কোন বিভক্তি হয়, কি উত্তর দেবে? কর্মে দ্বিতীয়া, কিন্তু অনুক্ত হচ্ছে উক্ত কর্মে ওটা প্রথম হয়। তোমাকে বলতে হবে, তুমি যখন দ্বিতীয়া বলবে, তোমাকে হুম। তার আগে অনুক্ত কথাটা অ্যাড করতেই হবে। অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, ঠিক আছে? কি আচ্ছা। বললাম, বোঝা গেল? হুম। তুমি যখন কর্মে দ্বিতীয়া বলবে, তখন তোমাকে অবশ্যই অনুক্ত কথাটা যোগ করতেই হবে, যে আচ্ছা, অনুক্ত অনুক্ত শুধু কর্মে কর্মে হচ্ছে তৃতীয়া হয় না স্যার, তৃতীয়া? হ্যাঁ, কি বলছো? অনুক্ত কর্মে তৃতীয়া হয়নি স্যার প্রথম? না না, অনুক্ত, না অনুক্ত কর্মে তৃতীয়া কেন হবে, মানে কর্মে দ্বিতীয়ায়, কর্মে, দেখো, কর্মকারকে দুটো বিভক্তির প্রাপ্তি হয়, দুটো নয়, 3টে বিভক্তির প্রাপ্তি হয়, ঠিক আছে। একটা জায়গায় না, দুটো বিভক্তির প্রাপ্তি হয়, একটা হচ্ছে কর্তা, একটা হচ্ছে কর্ম। হুম। কর্ম যখন উক্ত হয়ে যায় সেটা প্রথমায় চলে যায়, আর কর্ম যখন অনুক্ত হয় সেখানে দ্বিতীয় হয়। হুম। কর্ম যখন উক্ত হয় তখন প্রথমা হয়ে যায়, কর্ম যখন অনুক্ত হয় সেখানে দ্বিতীয় হয়, ঠিক আছে। এখন হুম। বিষয়টা হচ্ছে, ওই যে বললাম, তুমি যখন উত্তরটা দ্বিতীয়া দেবে, তখন তোমাকে অবশ্যই তার পূর্বে অনুক্তটা ব্যবহার করতে হবে, যে অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়, ঠিক আছে, অনুক্ত কর্মে দ্বিতীয়া হয়। কি বললাম, বোঝা গেল? হুম। তো স্যার হচ্ছে আমি বিদ্যালয়ে যাই, সেটা তো হুম, হচ্ছে বিদ্যালয়ে যাচ্ছি, তখন তো দিতে হচ্ছে সপ্তম বিভক্তি থেকে আসছে। বলো বলো, রিপিট রিপিট করো। আমি বিদ্যালয়ে আমি, যাই। হুম। হ্যাঁ, এটা বিদ্যালয়ে তো সপ্তম বিভক্তি। কেন বিদ্যালয়ে। সপ্তমী কেন, মানে সপ্তমী বিভক্তি কোথায় হয়? সপ্তমী বিভক্তি কোন কারক হয় আমাকে? অধিকরণ কারকে, অধিকরণ কারকে। অধিকরণ কারকে। হুম। অধিকরণ কারক কাকে বলে? আর সেটা জানা নেই স্যার। অধিকরণ কারক মানে, তুমি যদি বলো যে বাংলার নিয়ম অনুসারে, বাংলা হুম। নিয়ম অনুসারে হুম। অধিকরণ কাকে বলে, তাহলে বলতে পারো যে স্থান, কাল, পাত্র বোঝালেই অধিকরণ হয়। হুম। হুম।
আমার যেটুকু মনে পড়ছে ছোটবেলায় পড়েছিলাম, স্থান হ্যাঁ, কাল পাত্র বোঝালেই অধিকরণ হয়। যেটা এটা বিদ্যালয় বিদ্যালয় বিদ্যালয়ের স্থান। বিদ্যালয় ডেফিনেটলি একটা স্থানকে বোঝাচ্ছে। তুমি হুম, সেই দৃষ্টিকোণ থেকে বলছো এটা একটা অধিকরণ হওয়ার কথা, হুম, অধিকরণে হুম, সপ্তমী বিভক্তি হওয়ার কথা, তাই তো? হুম, হুম। এখানে কেন হবে না? অন্য কেউ একজন বলো, আমি বলছি না, যে পারবে সে বলো, কেন হবে না এখানে, কে বলবে? আশা করি দু একজন বলতে পারবে কেন হবে না। আমি বিদ্যালয়ে যাই, এখানে বিদ্যালয়টা অধিকরণ কেন হবে না, সুহিতা? কারণ স্যার আমরা কর্মের সংজ্ঞাতেই পেলাম কর্তা ক্রিয়ার দ্বারা যে বস্তুটিকে অতিশয় রূপে পেতে চায়। এখানে গমন ক্রিয়ার দ্বারা মানে বিদ্যালয় নামক স্থানটিকে পেতে চাইছে, সেখানে পৌঁছানোই তার গন্তব্য। সেই জন্য সৌভিক, বুঝতে পারলে কিছু? আমি বলবো। সে বলে দিন, বুঝতে পারলাম না ঠিক। দেখো, এখানে বিদ্যালয়টা প্রথমত অধিকরণ হবে না। কেন হুম, অধিকরণ হবে না তার কারণ হচ্ছে, ওই যে ও বললো যে আমরা কর্মের সংজ্ঞাতেই পেলাম, কি পেলাম? কর্তা ক্রিয়ার দ্বারা যাকে পেতে চায় সেটা হয় কর্ম। হুম। এই যে আমি বিদ্যালয়ে যাই, এই বাক্যে, আমি বিদ্যালয়ে যাই এই বাক্যে কর্তা কে বলতো? সৌভিক, কর্তা কে? আমি। আমি। আমি হলাম কর্তা। হ্যাঁ, এবং এই কর্তার, এই যে কর্তা, ক্রিয়া কি এখানে? যাও। হ্যাঁ বলো। যাই, যাওয়াটা। যাওয়াটা মানে গমন। হুম, হুম, গমন হচ্ছে ক্রিয়া। হুম, এই যে গমন ক্রিয়া, এই গমন ক্রিয়ার দ্বারা, ভালো করে ভাবো, হুম। কর্তা মানে আমি, কর্তা মানে আমি, গমন ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? কাকে বিদ্যালয়কে। পেতে চাইছে? বিদ্যালয়। বিদ্যালয়কে। তাহলে বিদ্যালয় কি হবে? বিদ্যালয় হলে তাহলে কর্ম। বিদ্যালয় কর্ম হবে। বোঝা গেল? কর্তা হবে না, এই সপ্তমী এখানে হবে না, বা অধিকরণ হবে না, এখানে কর্ম হবে। তোমাকে বিষয়গুলো এইভাবে বুঝতে হবে। এখন তুমি সংস্কৃত পড়ছো, অতএব তোমাকে বিষয়গুলো এইভাবে বুঝতে হবে যে এখানে এখানে বিদ্যালয়টা হচ্ছে কর্ম। স্থান বোঝালেও কোনো ব্যাপার না, স্থান বোঝালেও ঠিক আছে, কিন্তু সেটা যদি এইরকম হয়, ঠিক আছে, স্থান বোঝালেও সেটা যদি কর্তা ক্রিয়ার মাধ্যমে অতিশয় রূপে পেতে চায়, কর্তা ক্রিয়ার মাধ্যমে অতিশয় রূপে পেতে চায়, সেখানে কর্ম হবে। বোঝা গেল? যেমন ধরো, আমি আমি মন্দিরে যাচ্ছি, আমি মন্দিরে যাচ্ছি, ভালো করে ভাবো, আমি মন্দিরে যাচ্ছি। মন্দির একটা স্থান, মন্দির স্থান, হ্যাঁ কি না? হুম। মন্দির একটা স্থান। এই যে মন্দির স্থান, তাহলে তাহলে বলবে এখানে মন্দির যেহেতু স্থান, তাহলে এখানে মন্দিরে অধিকরণ হবে, মন্দিরটা অধিকরণ হবে, মানে বলবে। কিন্তু মন্দিরটা অধিকরণ হবে না, কারণ আমি মন্দিরে যাচ্ছি, আমি মন্দিরে যাচ্ছি, ঠিক আছে, এখানে এই যে যাচ্ছি মানে গমন ক্রিয়া, এই গমন ক্রিয়ার মাধ্যমে, এই গমন ক্রিয়ার মাধ্যমে আমি কাকে পেতে চাইছি? মন্দিরকে। এই হ্যাঁ, মন্দিরকে। মন্দিরকে। তাহলে মন্দির এখানে কি হবে? এখানে মন্দির কি হবে? দ্বিতীয়। বোঝা গেল? মানে কর্মকারক, হুম। কর্মকারক, ঠিক আছে, কর্মকারকে দ্বিতীয় হবে।
क्लियर ঠিক क्लियर আছে। है कि ना? হ্যাঁ হ্যাঁ। हम्म हम्म চলো আমরা কিছু অভ্যাস করি, ঠিক আছে? অল্প হলে অভ্যাস করি আমরা, আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কঠিন, কঠিন থেকে কঠিনতর, এবং এর মানে এই যে প্রথম 2 মাসে, ঠিক আছে আমি একটু বলে নিই, প্রথম 2 মাসে আমরা চেষ্টা করব পুরো কারকটাকে, মানে পুরো সূত্র ধরে ধরে, প্রত্যেকটা সূত্র ধরে ধরে, এবং ওই সূত্রের মধ্যে যে বিভিন্ন পদ আছে, মানে কোন কোন পদ যোগে কোন বিভক্তি হয়, কোন পদ যোগে কোন বিভক্তি হয় সেইগুলো, মানে বিশেষ করে উপপদ বিভক্তি যেগুলোকে বলে, কোথায় আহ স্বাহা যোগে কোন বিভক্তি হয়, বা প্রতিযোগে কোন বিভক্তি হয়, নিকষা যোগে কোন বিভক্তি হয়, এইগুলো এবারে ভালো করে করাবো, যাতে তোমাদের বাক্য লেখার দক্ষতাটা বাড়ে। এবং এইগুলো প্রয়োগ করলে কি হয়, সাপোজ ধরো বললাম যে এই যে বললাম যে জ্ঞান ছাড়া মানুষ শোভা পায় না, সাপোজ বললাম, ঠিক আছে? জ্ঞান ছাড়া মানুষ শোভা পায় না বললাম। এখানে ঠিক কি হবে, এখানে জ্ঞান ছাড়া মানুষ শোভা পায় না কতভাবে করা যাবে? ধরো বললাম, কেউ বলতে পারবে? কেউ একটা বলো, একটা একটা বাক্য বলো, কি হবে এখানে, স্যার বলবো একটা, বলো। জ্ঞান বিনা নরহ ন শোভতে। জ্ঞানম বিনা নরহ ন শোভতে, ঠিক আছে, একদম ঠিকঠাক। আর কেউ কিছু বলবে এখানে? এখানে এই যে বিনা যোগে তুমি দ্বিতীয়া করেছো, তাই তো? হ্যাঁ স্যার। এই বিনা যোগে তৃতীয়াও হয়, কিন্তু বিনা যোগে তৃতীয়াও হয়, তাহলে কি হবে বাক্যটা? তাহলে বাক্যটা কি হবে? জ্ঞান জ্ঞানেন বিনা নরহ ন শোভতে। জ্ঞানেন বিনা নরহ ন শোভতে, ঠিক আছে। আচ্ছা, আমি বিনা শব্দটাকে চেঞ্জ করে দেবো, দিয়ে অন্য কোনো শব্দ প্রয়োগ করবো, মানে বিনা এই অর্থেই অন্য কোনো শব্দ লাগাবো। নানা হবে, হ্যাঁ বলো। হ্যাঁ, নানা নানা হবে। হবে। হ্যাঁ, এখানে এরকম করতে পারো যে, এরকম করতেই পারো যে জ্ঞানম নানা, ঠিক আছে। বিনা নানা আর পৃথক, তাই তো? জ্ঞানম হ্যাঁ, নরহ ন শোভতে, মানে এরকম আমরা অপশন পাবো। আস্তে আস্তে এগুলো প্রত্যেকটা স্যার আমরা ধরে ধরে, রীতে হবে, রীতে। রীতে, আমি ওটাই বলতে চাইছিলাম। এখানেও হবে কিন্তু, জ্ঞানেন নানা নরহ ন শোভতে, জ্ঞানেন পৃথক নরহ ন শোভতে। দেখো একটাই কিন্তু বাক্য, ভিন্ন ভিন্ন ভাবে চলে আসছে। আচ্ছা, এই যে রীতে বললে, কি হবে রীতে যোগ করলে? দ্বিতীয়া। না, দ্বিতীয় হবে না, রীতি যোগে পঞ্চমী হবে, পঞ্চমী। পঞ্চমী। জ্ঞানাত রীতে। জ্ঞানাত রীতে, নরহ ন
শোভতে। দেখো একটাই কিন্তু একই একই কিন্তু অর্থ, অর্থের পরিবর্তন নেই, কিন্তু বাক্য দেখো ভিন্ন ভিন্ন হয়ে গেল। এইগুলো প্রয়োগ করতে জানতে হবে, এইগুলো প্রয়োগ করতে জানতে হবে, ঠিক আছে? তবে আরো বাক্য মানে শ্রুতিমধুর হবে, আরো বাক্য শ্রুতিমধুর হবে। ধরো বললাম জ্ঞান ছাড়া, ঠিক আছে, লাগিয়ে দিলাম সুন্দর মানুষও, বা এখানে সুদর্শন, সুদর্শন মানে যে সুন্দর দেখতে, হ্যান্ডসাম, যে হ্যান্ডসাম, ঠিক আছে? এবার করো দেখি, এটা কি আমি অ্যাড করলাম, জ্ঞান ছাড়া সুদর্শন মানুষও শোভা পায় না। বলো কি হবে? সে বলবো বলো। জ্ঞানেন বিনা বা জ্ঞানেন নানা সুন্দর নরপি ন শোভতে, মানে সুন্দরটা নর বিশেষণ হবে, তো একই একদম, বিভক্তি একই লিঙ্গ একই বচন হবে। সুন্দরঃ নরঃ অপি না শোভতে, ঠিক আছে? সুন্দরঃ নরঃ অপি না শোভতে, এইরকম এটা চেঞ্জ হবে। আমরা এটা জাস্ট দেখালাম, আমরা এই এই পর্যায়ে এখন অভ্যাস করব না, এইগুলো আসতে দেরি আছে, যারা নতুন শিখছো তাদের জন্য, ঠিক আছে? আমরা অভ্যাস করব, চলো। ধরো বললাম পাখিটি কি হবে এখানে, বলো তো? মনিকা, মনিকা আনমিউট করো। হ্যাঁ স্যার। এখানে কর্তা কোনটা? পাখি। কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। আচ্ছা, পাখি শব্দের সংস্কৃত জানা আছে? বৃহগ স্যার। বৃহগ নয়, বিহগ, বৃহগ। বিহগ, বিহগ, নট ব্রি, নট ব্রি নয়, বি, বয়রসই বি, বিহগ। বোঝা গেছে মনিকা? হ্যাঁ স্যার। বিহগ শব্দটা নর শব্দের মতো, নর। তাহলে বিহগ শব্দের কোন বিভক্তি হবে বলতো মনিকা? বিহগ শব্দের কোন বিভক্তি হবে? বিহগটা বললে কর্তা, তাহলে কর্তায় কোন বিভক্তি হবে? প্রথমা বিহগটা বললে বিভক্তি। কর্তা, হ্যাঁ, তাহলে রূপটা কি হবে?
বিসর্গ হয়ে যাবে। রূপটা কি হবে? বিসর্গ, বিসর্গ। বিহগহ, হ্যাঁ। বিহগহ, একদম বিহগহ। বিহগ কি করছে? বিহগ ইঁদুরকে কি দেখছে। করছে? দেখছে। বিহগ কি করছে? দেখছে। তাহলে ক্রিয়া কোনটা? দেখা। দেখা। দেখা হচ্ছে ক্রিয়া। এবং এখানে এই যে দেখা ক্রিয়া, এর ধাতু কি? দৃশ ধাতু। দৃশ ধাতু। দৃশ ধাতু। আচ্ছা, দেখছে। দেখছে এটা কোন কালে? ভবিষ্যৎ, বর্তমান, অতীত? বর্তমান কাল। বর্তমান কাল। তাহলে দৃশ ধাতুর বর্তমান কালের রূপগুলো কেমন হয়? দৃশ ধাতুর বর্তমান কালের রূপগুলো কেমন হয়? স্যার পশ্যতি। হ্যাঁ, বলো। পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথ, পশ্যথ, পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ। মনে পড়েছে? যা বললাম মনে পড়েছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে পশ্যতি। ঠিক আছে, পশ্যতি। তাহলে বিহগহ। আচ্ছা, এখানে তাহলে কোনটা হবে বলো তো? এখানে হবে কোনটা? স্যার পশ্যতি। কেন পশ্য? অন্য মানে পশ্যসি কেন হবে না? পশ্যামি কেন হবে না? স্যার প্রথম পুরুষ হবে, আমি তুমি বাদ দিয়ে বাকি সবকিছু প্রথম পুরুষ হয়। আমি তুমি বাদ দিয়ে বাকি সবকিছু বা প্রথম পুরুষ হয়, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তাহলে এখানে দেখো, এই বাক্যটা হচ্ছে কর্তৃবাচ্যে আছে। ভালো করে বোঝো, বাক্যটা কর্তৃবাচ্যে আছে। কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা এবং ক্রিয়াটা কাকে অনুসরণ করে? ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করে। মানে কর্তা যে পুরুষ, যে বচন হবে, ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন হবে। ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচন হবে। আমি বলতে চাইছি এটাই, যে এই যে বিহগহ, বিহগহ পশ্যাবহ, এইরকম কিন্তু লিখতে পারি না। বিহগহ পশ্যাবহ এইরকম কিন্তু লিখতে পারবো না। কেন পারবো না? কারণ বিহগহ এটা হচ্ছে এক বচন। একবারে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা এক বচন। বিহগহ এক বচন। ঠিক আছে। এবং অন্যদিকে, বিহগহ এক বচন এবং বিহগহ এটা উত্তম পুরুষ নয়, আমি আমরা নয়, মধ্যম পুরুষ তুমি তোমরা তাও নয়। বিহগহ তাহলে উত্তম পুরুষ আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, এই দুটো বাদ দিয়ে থাকলো কি? প্রথম পুরুষ। তাহলে পুরুষ হচ্ছে প্রথম পুরুষ এবং বচন হচ্ছে এক বচন। তার মানে প্রথম পুরুষের এক বচন যা পেলাম, এটা হচ্ছে এক বচনের সারি, এটা দ্বিবচনের সারি, এটা বহু বচনের সারি। আর এখানে হচ্ছে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম, মধ্যম, উত্তম। মানে এই যে পশ্যামি, পশ্যাবহ, পশ্যামহ উত্তম পুরুষ, পশ্যসি, পশ্যথঃ, পশ্যথ মধ্যম পুরুষ, পশ্যসি, পশ্যতঃ, পশ্যন্তি প্রথম পুরুষ। ঠিক আছে। পশ্যতি প্রথম পুরুষের এক বচন,
পশ্যসি মধ্যম পুরুষের এক বচন, পশ্যামি উত্তম পুরুষের এক বচন। তাহলে বিহগ এটা তাহলে কোন কোন পুরুষের কোন বচন বললে মনিকা? বিহগ কোন পুরুষের কোন বচন বললে? প্রথম পুরুষের এক বচন। তার মানে কোনটা হবে এখানে? পশ্যতি। পশ্যতি। তাহলে বিহগ পশ্যতি, বিহগ পশ্যতি। এই যে মানে দেখা বা দর্শন করা, তাহলে বিহগটা মানে কর্তা, বিহগ ইজ ইকুয়াল টু কর্তা দর্শন ক্রিয়ার মাধ্যমে, দর্শন ক্রিয়া দেখা, দর্শন ক্রিয়া, দর্শন ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছে অতিশয় রূপে? কাকে পেতে চাইছে? ইঁদুরটিকে। ইঁদুরটিকে। তাহলে ইঁদুর এখানে কোন কোন কারক হবে? কর্মকারক। ইঁদুরে কর্মকারক হবে। কর্মে কোন বিভক্তি হয়? কর্মে কোন দ্বিতীয়া বিভক্তি বিভক্তি। হয়? দ্বিতীয় বিভক্তি। কর্মে প্রথমা হয় না? কর্মে প্রথমা হয় না? স্যার অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি। হ্যাঁ, অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি, উত্তরটা এইভাবে হবে। তাহলে ইঁদুরটি এখানে যদি বলা হয় ইঁদুরটি কোন বিভক্তি হবে? উত্তর কি হবে? ইঁদুরটি কোন বিভক্তি হবে? উত্তর কি হবে? দ্বিতীয়া বিভক্তি। আচ্ছা, ইঁদুরটি কোন কারক হবে? কর্মকারক। কর্মকারক? শুধু কর্মকারক? অনুক্ত কর্মকারক। ইঁদুরটি কোন কারক হবে? অনুক্ত কর্মকারক। ঠিক আছে। তাহলে ইঁদুরের সংস্কৃত জানা আছে? ইঁদুরের সংস্কৃত কি? মূষক। মুশিক। মূষক নয়, মুশিক। মুশিক, নট মূষক। তাহলে মুশিকম, এরকম মুশিকম, বিহগঃ মুশিকম পশ্যতি। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা হ্যাঁ গেছে স্যার। হ্যাঁ কি? আচ্ছা, হ্যাঁ স্যার। সরস্বতী, সরস্বতী হ্যাঁ স্যার। দেখি। দুটি পাখি ইঁদুরটিকে দেখছে, বলো কি হবে? দুটি পাখি ইঁদুরটিকে দেখছে, এখানে কর্তাকে? পাখি দুটি। পাখি দুটি, তাহলে কি হবে? কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা বিভক্তি। আর এখানে কি হবে? এখানে দুটি পাখি কি হবে? স্যার বিহগও হবে। বিহগৌ হবে, একদম। তাহলে বিহগৌ, ইঁদুরটিকে কি হবে? মুশিকহ না মুশিকম? কোনটা? কম না মুশিকম কহ? হবে। মুশিকম। কেন মুশিকহ হলো না কেন? মুশিকহ হলো না কেন? স্যার কর্মে তো দ্বিতীয় বিভক্তি হয়। কর্মে দ্বিতীয় অনুক্ত বিভক্তি হয়, একদম। অনুক্ত কর্মে। আর দেখছে ক্রিয়াটা কি হবে? দেখছে, দেখছে ক্রিয়াটা, ক্রিয়াটা কি হবে? পশ্যতঃ হবে। পশ্যতঃ হবে। বাহ, পশ্যতঃ হবে। বোঝা গেল? ক্লিয়ার? মৌসুমী, হ্যাঁ স্যার। ঘুম ঘুম পেয়ে গেছে নাকি? হ্যাঁ। কি অবস্থা? তিনটি পাখি দুটি ইঁদুরকে দেখছে,
বলো মৌসুমী, কে পারবে? ইয়ে পারবে এই, স্যার বলবো বিহগাহা। ওয়েট, তুমি বললে একটা, সৌভিক, সৌভিক আনমিউট করো তো, হ্যাঁ করছি স্যার। বলো কি হবে এটা? এটা 3 টিচার বহু বচন হবে এটা। হ্যাঁ তুমি, আমি বাক্যটাকে বলো, বাক্যটা কি হবে আমাকে বলো। এটা হচ্ছে স্যার বিহগা হবে। বিহ বিহগা মুসিকং বসন্তি। পশ্যন্তি, এই বাক্যটা কেউ এডিট করতে চাইবে? বাক্যটিকে কেউ এডিট করতে চাইবে, হ্যাঁ কি না? স্যার মুশিকং হবে না। স্যার হ্যাঁ বলো। স্যার বিহগাহা মুশিকৌ পশ্যন্তি হবে। বিহগাহা মুশিকৌ হবে। সৌভিক, আর মুশিকৌ দুটি আছে না, তাই তো বলছি। পশ্যন্তি। দুটো ইঁদুর আছে, মুশিকৌ হবে। বোঝা গেল? সৌভিক, খেয়াল করিনি স্যার ওটা। হ্যাঁ কি বললে? ওটা খেয়াল করিনি স্যার, দুটি আছে বলে খেয়াল করিনি। হ্যাঁ না, এইগুলি ধ্যান রাখতে হবে যে কোথায় কি বিবক্ষ আছে। কঙ্কনা, একজন আছো। পাখিটি 3টি ইঁদুরকে দেখছে। কঙ্কনা আছো, শুনতে পাচ্ছ কঙ্কনা? হ্যাঁ স্যার। বলো কি হবে এটা? সৌরভ, সৌরভ হ্যাঁ স্যার। বলো তো। হ্যাঁ স্যার। স্যার বিহগহ, হুম, তারপর মুশিকান, মুশিকান পশ্বতি। পশ্যতি, বা বিহগহ মুশিকান পশ্যতি। লাস্ট, এটা হচ্ছে রূপালী। রূপালী, হ্যাঁ স্যার। হুম, করো। বলো। স্যার বাক্যটি ফলটি মানুষটিকে দেখছে। হ্যাঁ, কোথায় চাপ হচ্ছে, মানে কোথায় চাপ লাগছে? রূপসা, স্যার বাক্যটি এরকম হতো না, মানুষটি ফলটিকে দেখছে। না, যদি ফলটি মানুষটিকে দেখছে, অসুবিধা কোথায় তোমার? তুমি ধরো গাছের নিচে দাঁড়িয়ে আছো, আম গাছের নিচেই, আমগুলো তোমায় দেখতে পারে না? মানে তুমি বলতে চাইছো তুমি একমাত্র আমগুলোকে দেখবে, আমগুলো তোমায় দেখবে না, তাই তো? আমগুলো তোমায় স্যার দেখতে, আম কিভাবে দেখতে পারে? আরে দেখতেই পারে কোনো কারণে, ওদেরও তো অনুভব আছে, গাছেদের অনুভব আছে, গাছেরাও কাঁদে মানুষের মতো। অবশ্যই আছে, ওদের ওদের মধ্যে অনুভব আছে। বলো, যাই হোক বাক্যটা বলো। বাক্য যেমন হোক, তুমি গ্রামাটিক্যালি ঠিক করো না। স্যার ফলম হ্যাঁ,
নরম পশ্যতি। হুম, যদি বলা হয় রূপসা, দুটি ফল দুটি মানুষকে দেখছে। রূপসা আছো? হ্যাঁ স্যার। বলো কি হবে? ফলে নরম স্পর্শত। বা ফলে নরৌ পশ্চাৎ। আজকে যেহেতু আমরা কেবলমাত্র কর্তা, কর্ম এবং ক্রিয়া এই তিনটি শিখলাম, তাই কেবলমাত্র এই তিনটে নিয়েই আমরা অভ্যাস করলাম। ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় নরৌ, এখানে কোন কারকে কোন বিভক্তি, কোন সূত্র দিয়ে? আমি এরকম দিলাম, সুজাতা, হ্যাঁ স্যার। নরৌ ইত্যত্র কস্মিন কারকে কা বিভক্তিः? কর্মণি দ্বিতীয়া। দাঁড়াও, তো কর্মে। আমার এখনো প্রশ্ন শেষ হয়নি। তত্র কারক সংজ্ঞা বিধায়কম সূত্রম কিম, কিংবা বিভক্তি বিধায়কম সূত্রম? পূর্ণ বাক্য উত্তর দাও, ক্লিয়ারলি। স্যার সংস্কৃত বলতে হবে না? হ্যাঁ, অবশ্যই। বলো বলো। নর নরৌ ইত্যত্র কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তার হচ্ছে হুম হুম হুম, আর ভুল নয়, বলবো, বলো। অত্র কারক সংজ্ঞা বিধায়কং সূত্রং হি কর্তুরীপ্সিততমং কর্ম হুম, বিভক্তি বিধায়কং সূত্রং কর্মণি দ্বিতীয়া। কর্মরীতি, একদম ঠিকঠাক। ঠিক আছে, এইরকম করে সবাইকে বলতে বলবো। এরকম করে বললে কি হবে, নিজেদের মধ্যে ভয়টা কেটে যাবে, বলার জন্য যে ভয়, সেই ভয়টা কেটে যাবে। ঠিক আছে?